900 কিডনি পাচার করছি এরকম একটা মামলা দিয়ে কিডনি পাচার, মানব পাচার, কঙ্কাল পাচার। কিডনি খুলতে তো ডাক্তার লাগবে, স্পেশাল ডাক্তার লাগবে। আমি কাইটে ছিললে তো হবে না, আমি পুরো বিপদে পড়ে যাই, স্টাফদের বেতন বকেয়া ঠকে পড়ে যায়। এখন বলবেন যে তারা চোরটা উঠছে কেন? ডিবিতে আটক হয়ে যায়, রিমান্ডে ছিলাম 9 দিন, জেল খাটছি 2 মাস 16 দিন। তখন 1,84,00,000 টাকা ছিল। আমার সহকর্মীরা আমার কাছে প্রায় 71 লাখ টাকা পায় যারা কাজ করে। আসেন কঙ্কাল পাচার, একটা মানুষের কঙ্কাল প্রসেসিং করতে যে জিনিসগুলি লাগবে সেই জিনিসগুলো কি ডিবি কোন জায়গা পাইছে কিনা তদন্তে? এই তো আসছি ভালো ভাই, না অভিমান আছে আর কি, অনেক অভিমান, মানে অভিমান থেকে আসতেছি না আর কি। এমনি শারীরিক ভাবে তো ভালো আছে ভাই, কিন্তু যদি বলেন মানসিক বা বাবা মাদের নিয়ে কেমন আছে, এখন বলবো যে খুব বড় স্ট্রাগল করতেছি আর কি। আপনারা তো জানেন যে গত 24 সালে মে মাসে আমার নিয়ে বিশাল এক ট্রোল হয়ে যায় পুরো দেশ জুড়ে। ট্রোলটা ছিল প্রায় 1.5-2 মাস, 2.5 মাসের মতো। দেন আমি ডিবিতে আটক হয়ে যাই, রিমান্ডে ছিলাম 9 দিন, জেল খাটছি 2 মাস 16 দিন। তারপরে জেল থেকে এসে অক্টোবর মাসে মূলত আমি প্রতিষ্ঠান আবার হাতে বুঝে পাই। প্রতিষ্ঠান হাতে বুঝে পাওয়ার মধ্যেও লড়াই করতে হয়েছে। লড়াই করে যে আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছিল সেই অভিযোগগুলো তদন্ত রিপোর্টগুলো সংগ্রহ করে কোর্টে সাবমিট করে দেন আমি প্রতিষ্ঠান বুঝে পাই যে আমি যেহেতু দুর্নীতি বা অন্যায় করি নাই, সেহেতু আমার প্রতিষ্ঠান, আপনারা জানবেন যে আমার প্রতিষ্ঠান চলেই গেছিল আমার কাছ থেকে। দেন আমি আইনি লড়াইয়ের মাধ্যমে স্বচ্ছতা বা সততা প্রমাণ করে আবার প্রতিষ্ঠানে গত 24 অক্টোবরে যখন বুঝে পাই, তখন আসলে আমার প্রতিষ্ঠানে কিছু ছিল না বলতে অর্থনৈতিক যে অবকাঠামোটা আমি দাঁড় করায় রেখে গেছিলাম। আমি কিন্তু 24-এ গ্রেপ্তার হওয়ার আগেও মিডিয়াতে বারবার বলছিলাম যে আমার কাছে দানের টাকা, আমার ব্যক্তিগত টাকা না, এবং একটা অ্যাকাউন্টেই আমার কাছে টাকা আছে। আমার বৃদ্ধ বাবা মাদের জন্য একটা লিফট কিনবো, আমি একটা 3 পিসের কারেন্টের লাইন নিবো, আমার বাড়িটা রং করাবো, বিশাল আমাদের আয়োজন ছিল। দেন একটা মসজিদ করব। তো সেই টাকা ছিল আমার কাছে, কিন্তু আমি যখন অক্টোবরে প্রতিষ্ঠান বুঝে পাই তখন টাকাটা আর কি আর বুঝে পাই নাই আমি। আমার ওই সময় 1,84,00,000 টাকা ছিল আমার অ্যাকাউন্টে, মানে আমার অ্যাকাউন্ট বলতে বৃদ্ধাশ্রমের অ্যাকাউন্টে, আমার পার্সোনাল অ্যাকাউন্টে ছিল না। তখন 1,84,00,000 টাকা ছিল, যেটা একটু সামথিং 100-200 টাকা বেশি কম হবে মনে নাই আমার। তো এই টাকাটা আমি আর পাই নাই। দেন না পাওয়ার কারণে যেটা হয়েছে, এরপরে প্রতিষ্ঠান যখন চালানো শুরু করি তখন তো জানবেন যে পুরো দেশের মানুষ আমাকে নেগেটিভ ভাবে নেওয়া শুরু করে এবং আমি পুরো বিপদে পড়ে যাই, স্টাফদের বেতন বকেয়া ঠকে পড়ে যায়। সর্বোপরি গত 24 অক্টোবর থেকে 25 সালটা আমার খুব খারাপ গেছে, 26 সাল তো চলমান, তো ওই রিকভারটা এখনো করতে পারি নাই। তবে গত জুনের পরে 25 জুনের পরে শুভাকাঙ্ক্ষী, মানে প্রবাসী কিছু শুভাকাঙ্ক্ষী আমার কাজকে আবার ভালোবাসতে শুরু করছে, আমার কাজটাকে পজিটিভ দেখতে শুরু করছে। তারা আমাদের খোঁজ খবর নিচ্ছে। প্রবাসীরা আমাদের প্রতি বেলায়, প্রতিদিন একবেলা বা একদিনের খাবারের আয়োজন করে দিচ্ছে। খাবারের আয়োজনটা আমাদের এখন ভালো, খাবারের কষ্টটা নাই বললেই চলে। কেউ না কেউ খাওয়াচ্ছে এখন আমাদের। কিন্তু আমাদের যেটা আছে অর্থনৈতিক অবকাঠামো বা আমাদের যে ফুল চিকিৎসার যে ওষুধ সরবরাহ বা আমাদের কারেন্টের বিলগুলো বকেয়া পড়ে গেছে, আমাদের মুদি বাজারগুলি বকেয়া আছে। সবচেয়ে বড় যেটা সমস্যা আমাদের তৈরি হয়ে গেছে সেটা হলো গত 1 বছরের বেশি সময় আমার সহকর্মী, আমরা যারা কাজ করি, এরা বেতন ভাতা পাই নাই। তো এটা প্রায় আমার সহকর্মীরা আমার কাছে প্রায় 71 লাখ টাকা পায় যারা কাজ করে। প্রতিষ্ঠান ঋণ হয়ে গেছে। আমি যখন এই কাজটা শুরু করি ভাই, কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না। আমি আপনাদের সহজ করে বলি, আমি আমার ওয়াইফ, আমরা দুজনেই হাজবেন্ড ওয়াইফ নার্স। আমরা নার্সের চাকরি করতাম। একটা সময় নার্সিং চাকরিটা ছেড়ে দিছি, কারণ 10 ঘন্টা 12 ঘন্টা চাকরি করে 12,000 টাকা বেতন পেতাম আমি এটা বলতেছি 2009, 10, 11 কথা। তো 12 সালে এসে মনে হলো যে চাকরি করে লাভ নাই, মানে চাকরি করে এত পরিশ্রম করে তার চেয়ে যদি মানুষের বাসায় বাসায় গিয়ে ইঞ্জেকশন স্যালাইন দেয় অনেক টাকা আয় করা যায়। কারো বাসায় যদি আমি একটা স্যালাইন দিতে যাই বা একটা ইঞ্জেকশন পুশ করতে যাই, দেখা যায় বকশিস দেয়, ভালো একটা সম্মান দেয়, আবার নাস্তা রাস্তা খাওয়ায়। দেন আমি ওইটাকেই নিজের প্রফেশন, নিজে একাই প্রফেশনাল বানাই ফেলাম। মানুষের বাসায় ঘুরে ঘুরে, মানে ঢাকা শহরে যে বিত্তশালী যারা আছে তাদের বাবা মাদের টেক কেয়ার করতে শুরু করলাম। দেন 2012 সালে আমি একা না পেরে আমি একটা প্রতিষ্ঠান দাঁড় করালাম, মিল্টন হোম কেয়ার প্রাইভেট লিমিটেড, যে প্রতিষ্ঠানে এখনো চলমান। মিল্টন হোম কেয়ার প্রাইভেট লিমিটেড থেকে আমি যখন মানুষের বাসায় সার্ভিস দিতাম, বেশ ভালো টাকা আয় করতাম। তো দেন মনে হলো যে যেহেতু আমি অনেক টাকা আয় করি, তখনও প্রায় আমি 6 লাখ টাকার উপরে আয় করি। তো 6 লাখ টাকা যেহেতু আমার ইনকাম, এবং আরেকটা বিষয় কি, আমার ওয়াইফ, আমাদের বাচ্চা হচ্ছিল না, বেশ বিয়ের প্রায় 6 বছর হয়ে গেছিল। তো আমাদের মাথায় আসছিল, মানে আমার বিশেষ করে আমার মাথায় আসছিল, যেহেতু বাচ্চাটা হবে না, আমি এত টাকা দিয়ে কি করব? যারা টাকা আছে তারা সার্ভিস কিনতে পারতেছে, যাদের টাকা নাই তাদের কে দেখবে? দেন আমি 2014 সালে একজন বাবাকে রাস্তা থেকে তুলে আনি আমার নিজের বাসায়। কোনো বৃদ্ধাশ্রম তখন ছিল না। আমার বাসায় রাখা, উঠানোর পরে ওনার পা ছিল পচা, দুর্গন্ধে ভরা, ওনাকে আমার বাসায় রাখা সম্ভব ছিল। দেন আমি একটা ছোট্ট টিন শেড বাড়ি ভাড়া করে 1,003 টাকায় ওনাকে রাখি। দেন বাড়িওয়ালা কাছে আবার কমপ্লেন হলো যে দুর্গন্ধ, মানুষটার সাথে অন্য ভাড়াটিয়া থাকতে পারতেছে না। তখন জিদ করে আসলে একটা টিন শেড বাড়ির যতগুলো 6টা রুম ছিল, 6টা রুমে আমি ভাড়া নিয়ে একাই, কোনো অনুমোদন ছিল না, কোনো কিছুই ছিল না। আমরা মূলত অনুমোদন পাই হলো 2018 সালে। এবং আমি এই কয় বছর 2014 থেকে 2018 সাল পর্যন্ত গোপনেই, আমার তখন মা বাবাও কম ছিল,
26, 30, 40-এর মধ্যে ছিল। দেন আমার একজন আঙ্কেল ছিল, নাম সিরাজ কাকা, উনি আমার কাছে আশ্রয় আসছিল। উনি আমাকে বললো, বাবা আমরা যে তোর কাছে থাকি, একটা সময় তোরে নিয়ে মানুষ ঝামেলা করবে, চল একটা অনুমোদন নেই। ধরুন আমরা 2018 সালে অনুমোদন নেই। একই সাথে আমার একজন শুভাকাঙ্ক্ষী ম্যাডাম ছিলেন, যিনি তখনকার সময় বিটিভিতে চাকরি করতেন। উনি জানতেন যে আমি এরকম পাগল মানুষদের রাস্তা যারে পাই তারে তুলে এনে চালাচ্ছিলাম। এবং আমরা মানে সবার কাছে দান সহযোগিতা চাইতামও না, যদি আমাদের বিজনেসটা ভালো থাকতো। 2016 সালে সরকার বড় একটা প্রায় 6 থেকে 10 হাজার নার্স নিয়োগ দিয়ে ফেলায়। তখন আমার প্রতিষ্ঠানটা একটু বিপদে পড়ে যায়। আমার স্টাফ যারা ছিল, আমার সাথে যারা মিল্টন হোম কেয়ারে চাকরি করতো, অনেকেই চাকরি ছেড়ে দেয়, সবাই চাকরি ছেড়ে দেয়, সরকারি চাকরি হয়ে যায়। ওরা চলে যাওয়ার পরে আমার ব্যবসাটা ক্ষতি হয়। দেন আমি 2017-18 মানে 18 সালের দিকে একটা ফেসবুক পেজ খুলি, শুভাকাঙ্ক্ষীদের কাছে সাহায্য সহযোগিতা চাই। যখন আমি সাহায্য সহযোগিতা চাইতে শুরু করি, তখনও আমার কাছে প্রায় 40-45 জন বাবা মা ছিল। এবং আমাকে ওই ম্যাডাম মূলত বিটিভিতে আমাকে একটা নিয়ে প্রোগ্রাম করে যে দেখেন বাংলাদেশে এখনো মানুষ আছে যারা অসহায় মানুষের জন্য কাজ করতেছে। তখন মানুষ পাবলিসিটি পায়, আমাকে চিনে। একই সাথে তখন একটা বাবা মা উঠাইছিলাম আমি আগারগাঁও থেকে, যে সন্তানরা বস্তা ভরে রাস্তায় ফেলে দেয়। ওইটা আবার চ্যানেল আই, তখনকার টিভি চ্যানেল আই, বিবিসি এরা নিউজ করে। দেন আমি মানুষের কাছে পাবলিসিটি পাই, যে মানুষ আমাকে চিনতে শুরু করে, মানুষ দান সহযোগিতা করতে শুরু করে। তবে খুব ভালোভাবে চলতেছিলাম। আমাদের একটা প্রয়োজন ছিল ভাড়া বাসায় ঢাকায় থাকা কষ্টের, নিজস্বটা আবাসনে আসার চেষ্টা। 2022 সালে আমি এই জমিটা কিনে এখানে আবাসনে আসার চেষ্টা করি। পুরো বাংলাদেশের মানুষের কাছে 10 টাকা করে চাইছি, সবাই সহযোগিতা করছে, সবাই আগে আসছে। দেন এই বাড়িটা হয়েছে, এখানে জমি আমরা নিজস্ব আবাসনে চলে আসছিলাম। আসার পরেই মূলত আপনারা যে টোলটা শুনছেন, এটা একটা রাস্তা সংক্রান্ত টোল ছিল। রাস্তা নিয়ে গন্ডগোলে এটা আমাকে তখন আমার কিডনি পাচার, মানব পাচার, কঙ্কাল পাচার, 900 কিডনি পাচার করছি এরকম একটা মামলা দিয়ে গ্রেপ্তার দেখায়। তারপরে তো রিমান্ড টিমান্ড আপনার, তারপরে জালিয়াতি, দুর্নীতি, অনেক কিছু মামলা দিছে। আমার টোটাল মামলা আমার নামে 5টা একই দিনে দিছে 3টা, তারপরের দিনে দিছে 2টা, মোট 5টা মামলা ডিবি আমাকে দিয়ে গেছে। মানে কিডনি পাচার যে মামলাটা, ওটা খারিজ হয়ে গেছে। এখন আমার 4টা মামলা আছে, সাথে আমরা আবার ওই জমিওয়ালার বিরুদ্ধে 2টা মামলা করছি। তো মোট এখন আমার 6টা মামলা চলমান। সহজ হিসাব 14 থেকে আপনি আজকে 26 সাল হিসাব করেন, প্রায় 12 বছরের কাছাকাছি। আমার কাছে আজকে পর্যন্ত আপনারা যখন এটা শুট করতেছেন, আমার এখন বাবা, আমার মা, আমার পাগলি বোন, আমার বাচ্চা মিলে ওরা আছে 183। এবং আমার টিম মেম্বার আছে, মানে আমরা সহকর্মী আছি যারা বাবা মাদের যত্ন করি, দেখভাল করি। আপনারা যে ভিডিওগুলো দেখেন, সেই ভিডিওগুলো তৈরি করি, সব মিলিয়ে আমরা একটা টিম কাজ করতেছি 50 জন। আমরা তো ঘুরে দাঁড়ানোর জন্য অনেক চেষ্টা করছি। মানুষ যেহেতু দান সহযোগিতা থেকে সরে গেছে, আমাকে দান করতেছিল না। দেন আমরা করলাম কি, গত বছরের অক্টোবর-নভেম্বর দিকে আমরা রান্নার ভিডিও শুরু করলাম, যে ইউটিউব থেকে কোনো টাকা পয়সা আয় করা যায় কিনা, চেষ্টা চালাই যাচ্ছি। দেন মোটামুটি ভালো, কিন্তু ইউটিউব থেকে আমরা মনে করি এখন 50-60 হাজার টাকা পাই। ওটাতে তো আপনাকে যদি মাঝে একটা উল্লেখ করে রাখি, আমাদের মান্থলি খরচ 28 লাখ টাকার উপরে, ধরেন 30 লাখ টাকা মান্থলি। আপনার এখানে আসার পরেও আমার বাবা আমাদের, আপনাদের গড় হিসাব যদি বলি, 3 বেলা খাওয়া, 3 বেলা ওষুধ, তাদের পরিচর্যা, দাপন কাপনের খরচ, কারেন্ট বিল, লাকড়ির বিল, স্টাফ সহকর্মীদের বিল, সব মিলে আমার একজন বাবা বা মার পিছনে আমার মান্থলি খরচ আসে প্রায় 18 হাজার টাকা একজনের। যদি হিসাব করি আমরা সব বেতন টেতন সব ধরে একজনের পিছনে ভাগ করলে 18 হাজার টাকা খরচ আসে। আমার মান্থলি খরচ 30 লাখ, 28 থেকে 30 লাখ টাকা। এই টাকায় তো 50 হাজার টাকা কিছুই না। দেন আমরা নিজেরা সবজি টবজি চাষ করতেছি। অনেক সময় যেখানে পিছনে বিল আছে, বিল থেকে মাছ টাছ ধরে খাই। এমনি শাকসবজি আছে, এখানে একটু গ্রাম বুঝতেই পারবেন। আর আমরা অসহায়দের জন্য শাক পাতা তুললে বা সবজি টবজি তুলে কেউ বারণ করে না। আবার অনেকে আছে অঢেল সবজি টবজি করে, তাদের সবজি তুলে নেওয়ার পরে কিছু সবজি থেকে যায়, ওগুলি তুলি। এবং একই সাথে সোশ্যাল মিডিয়াতে ভিডিও টিডিও ছাড়ি। কিন্তু সাহায্য যে একটা ফ্লো ছিল, খুব প্রচুর পরিমাণে সহযোগিতা, মানুষ খাবার, এইটা নাই। 16 মিলিয়ন ফলোয়ার। যেহেতু আমাদের একটা ডোনেশন তুলতে হইতেছিল, মানুষ, আমার অনেক বাবা মা, আমাদের অনেক বেশি খরচের ব্যাপার ছিল। দেন শুধু আমি না, বাংলাদেশের যতগুলি, যদি নামও বলি অনেকে দুঃখ পাবে, সবাই ভিডিও বুস্ট চালায়, রিচ চালায়, হ্যাঁ, মানুষকে দেখায়। মানে সহজ কথা হলো, না কানলে তো মায়ও দুধ দেবে না। দেন আমরা দানের, বিশেষ করে আমাদের নর্মাল ভিডিওগুলো চলে, কিন্তু যখন কোনো টাকা পয়সা চাই বা দান চাই, তখন ভিডিওগুলো কিন্তু চলে না। হ্যাঁ, ফেসবুক থেকে একটা রেস্ট্রিকশন দিয়ে দেয়, বা ফেসবুক থেকে তেমন রিচ ভিউ হয় না। দেখা যায় আমরা $5, $10 করে সবসময় এখনো করি। হ্যাঁ, এখনো আমরা, কারণ আমাদের একটা ভিডিও রিচ না হলে, মানুষ না দেখলেও তো আমাদের কেউ আগায় আসবে না। এখন আমি যদি প্রতিদিন $5 খরচ করি, 600, 650 বা 700 টাকা খরচ করি, দিন শেষে যদি আমার যদি 2000 টাকা আসে, বা কোনো শুভাকাঙ্ক্ষী আমাদের দেখে, চেনে, এটা তো খারাপ কিছু না। আমি $5-10 খরচ করি, দেন মানুষ ভিডিও দেখছে, যখন বিভিন্ন নিউজ টিউজ হয়েছে, ফলোয়ার বাড়ছে। কিন্তু আমরা যে পেজে খুব বেশি ইটি করে এবারে কিনে ফলোয়ার, এরকম কিছু না। তাহলে তো আপনার
কিনা ফলোয়ারে তো এত ভিউ হবে না, সবসময় ভিউ থাকবে না। আমি বলি যখন এই টোলটা হয়েছে তখন আমার নিজস্ব হুজুর ছিল 4 বছর ধরে আমার হুজুর। যারা ইন্টারভিউটা দেখছেন সে আমার হুজুরই না। এবং যে মসজিদের কথা বলতেছিল, যে মসজিদ থেকে কমপ্লেনটা তোলা হয়েছে, ওই মসজিদের অথরাইজ তারাও জানে না ওই লোকটা কে। সেকেন্ড কথা হলো, তখন যারা আমার পক্ষে কথা বলছে মিডিয়া তাদেরকে দেখাই নাই।